আজ 5ই সেপ্টেম্বর শিক্ষাগুরু মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে মনোবিনা দর্শন চর্চা কেন্দ্রের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম। শুরু হলো বিশেষ এই চ্যানেল। এখানে নিয়মিত একাদশ ও দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয় ক্লাস চলবে। আজকে একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ে কি রয়েছে না, কনসেপ্ট অফ ফিলোসফি, দর্শনের ধারণা। এখন দেখো, তোমাদের মানে যাদের এই একাদশ শ্রেণীর কথা বলছি, একাদশ শ্রেণী যারা ভর্তি হয়েছো, যারা দর্শন রেখেছো, তাদের কাছে কিন্তু দর্শন বিষয়টি একেবারে নতুন। এই নতুন হওয়ার জন্য তোমাদের মনের মধ্যে হয়তো একটা সংশয় রয়েছে, তাই তো বিষয়টার মধ্যে কি রয়েছে, কি রকম ভালো মন্দ, এই ভাবনাটা কিন্তু থাকতেই পারে। তো আমি বলবো, দেখো, দর্শন বিষয় নিয়ে যারা কালচার করে বা দর্শন সম্পর্কে যারা ঢুকে থাকে, তারাই কিন্তু কম বেশি আমরা দার্শনিক। তুমিও দার্শনিক, আমিও দার্শনিক, আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষই একাধারে কম বেশি আমরা দার্শনিক। কিরকম না, আমরা জন্মের পর থেকে এই প্রকৃতির ক্রোড়ে আমরা যখন এসেছি, তখন থেকেই কিন্তু আমাদের জ্ঞান স্পৃহা, জ্ঞানের প্রতি অন্বেষণ কিন্তু প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। আমরা অজানাকে জানতে চাই, অদেখাকে দেখতে চাই, এটাই কিন্তু আমাদের বাসনা প্রতি মুহূর্তে আমাদের মনকে ছুটি নিয়ে চলেছে। দেখো, তোমাদের মনকেও ছুটি নিয়ে চলেছে। এর ফলে কি হয়েছে, আমরা কিন্তু একটার পর একটা নতুন নতুন জানছি। এই যে একটার পর একটা নতুন নতুন জানা বা ভাবনা সৃষ্টি হওয়া, তার মানে কি আমাদের মধ্যেও কিন্তু দার্শনিক ভাবনা এসে উপস্থিত হয়েছে। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু একাধারে ছোটখাটো দার্শনিক। তাহলে দর্শনের ভাবনাটা বুঝতে পারছো, একটা অজানাকে জানার বিষয়, অর্থাৎ এই জাগতিক যে সংসার, এই জগৎ সম্পর্কে, জীবন সম্পর্কে যে অখণ্ড বা সামগ্রিক যে একটা আলোচনার বিষয় প্রত্যেকের মনে কম বেশি তাড়না করে, সেটাই হচ্ছে দর্শনের উপজীব্য বিষয়। এখন দেখো, আমরা দর্শনের স্বরূপের মধ্যে প্রথম আলোচনা করব দর্শন কি, হোয়াট ইজ ফিলোসফি। দর্শন কি? আমরা এই বিচিত্র প্রকৃতির বুকে জন্মগ্রহণ করে আমাদের মধ্যে দুটি বৃত্তি কাজ করে। একটি হলো জীববৃত্তি, একটি হলো বুদ্ধিবৃত্তি। ক্ষুধা, তৃষ্ণা, যৌনতা, মাতৃত্ব, এগুলি সব জীববৃত্তির মধ্যে পড়ে। মানুষ শুধুমাত্র জীববৃত্তির মধ্যে স্থায়িত্ব থাকতে পারে না, তার মধ্যে বুদ্ধিবৃত্তি বা চিন্তা শক্তি থাকার জন্যে সে জড় চেতন পরম সত্তা বা পরমাত্মা সম্পর্কে জ্ঞান অর্জন করে, অর্থাৎ তার মনে দার্শনিক ভাবনা প্রসারিত হয় বা প্রকটিত হয়। তাই বলা হয় ম্যান ইজ বর্ন ফিলোসফার। মানুষ জন্মের থেকেই এক একজন দার্শনিক। তুমিও দার্শনিক, আমিও দার্শনিক, এই পৃথিবীর সবাই এক একজন ছোট বড় দার্শনিক। কারণ আমরা প্রত্যেকে চিন্তা করি, আমরা ভাবনা করি, আমরা মনের মণিকোঠায় অনেক কিছু আলোচনা করি, পৃথিবীকে জানতে চাই, বুঝতে চাই। তাহলে দর্শন কি? সজাগতাই বলতে গেলে দর্শন কি, সজাগতাই বলতে গেলে আমরা বলবো কি না, জগৎ জীবন সম্পর্কে একটা অখণ্ড বা সামগ্রিক আলোচনা করে যে বিষয়, সেটাই হচ্ছে দর্শন। এখন দেখো, দ্বিতীয় কোশ্চেন আছে, ফিলোসফি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কি? ফিলোসফি, আমরা দেখো দর্শনও বলছি, ফিলোসফিও বলছি। ফিলোসফি কথাটি একটি গ্রিক শব্দ, যেটি দুটি গ্রিক শব্দের সমষ্টি হলো ফিলোস এবং সোফিয়া। পাশ্চাত্য দর্শনের আদি জননী হলো গ্রিস দেশ। কেন না, গ্রিস দেশেই দর্শনের জন্ম হয়েছিল। দর্শন শাস্ত্রের আদি পুরুষ থেলিস, যিনি গ্রিসের আয়োনিয়ার বাসিন্দা, তিনি প্রথম দার্শনিক ভাবনা দ্বারা বলেছিলেন যে পৃথিবী সৃষ্টির মূল উপাদান হলো অব বা জল। তবে তারই মতামত কতটা ফলপ্রসূ হয়েছিল তা বিতর্কের বিষয়। তবে এটা বলা যায়, তার মতামতের মধ্য দিয়ে দর্শন ভাবনার এক সোপান সৃষ্টি হয়েছিল। তাহলে দেখো, আমরা এখন এখানে চলে যাব, ফিলোসফি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কি। ফিলোসফি কথাটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, এক হচ্ছে ফিলোস, দুই হচ্ছে সোফিয়া, PHILOS। ফিলোস
আর দুই হচ্ছে সোফিয়া, SOPHIA। ফিলোজ কথার অর্থ হলো অনুরাগ, আগ্রহ, ভালোবাসা, লাভ। আর সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান, অর্থাৎ উইজডম বা নলেজ। তাহলে ব্যুৎপত্তিগত অর্থে আমরা কি বলবো না, দর্শন কথাটি ফিলোসফি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কি না, ফিলোসফি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে যিনি জ্ঞান অন্বেষণ করেন, যিনি জ্ঞানকে ভালোবাসেন, যিনি জ্ঞানের প্রতি আগ্রহ দেখেন, তিনি হচ্ছেন ফিলোসোফার অর্থাৎ দার্শনিক। গ্রিস দেশের অন্যতম দার্শনিক ছিলেন সক্রেটিস। তিনি নিজেকে ফিলোসোফার বলে দাবি করতেন। তিনি বলতেন তিনি জ্ঞানী নন, তিনি জ্ঞানকে ভালোবাসেন, জ্ঞানের প্রতি অনুরাগ দেখান, এই জন্যই তিনি ফিলোসোফার। সক্রেটিসের পূর্বে পিথাগোরাস সর্বপ্রথম ফিলোসোফার কথাটি ব্যবহার করেন। তাহলে দেখো আমরা ফিলোসফি কথাটির মোটামুটি ব্যুৎপত্তিগত অর্থ শিখলাম। ফিলোসফি কথাটা এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, ফিলোস, সোফিয়া। ফিলোসফি কথার ব্যুৎপত্তিগত অর্থ কি, জ্ঞানের প্রতি অনুরাগ, অর্থাৎ জ্ঞান অন্বেষণ করা হচ্ছে দার্শনিকের কাজ, বা জ্ঞানকে ভালোবাসা হচ্ছে দার্শনিকের কাজ। এরপর আমরা চলে যাব কি, দর্শন কথাটির ব্যুৎপত্তিগত অর্থ। ফিলোসফি কথাটি কি না, পাশ্চাত্য কথা। এরপরে আমরা চলে আসবো কি, প্রাচ্য দেশের কথা। ভারতবর্ষে ওই ফিলোসফিকেই বলা হচ্ছে দর্শন। দর্শন কথা সাধারণ অর্থ কি, দেখো তুমি আমি সবাই জানি দর্শন কথার অর্থ মানে হচ্ছে দেখা। এই দেখা মানে কি, চাক্ষুষ প্রত্যক্ষণ। এটি এসেছে সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে। এই দেখা শুধু দেখা নয়, এই দেখা হলো আত্মাকে জানা বা আত্মোপলব্ধি করা, অর্থাৎ সত্যের সাক্ষাৎ উপলব্ধি করা। পাশ্চাত্য দর্শনে যেখানে বলা হয়েছে সত্যকে জানার কথা, সেখানে ভারতীয় দর্শনে বলা হয়েছে সত্যকে উপলব্ধি করা। সুতরাং দর্শন এবং ফিলোসফি উভয়ই কিন্তু জগৎ ও জীবন সম্পর্কে একটা সামগ্রিক এবং অখণ্ড জ্ঞান দান করে। আমরা চলে যাব পরের কোশ্চেন, দর্শনের উৎপত্তি। অরিজিন অফ ফিলোসফি। দর্শনের উৎপত্তি হলো কিভাবে? প্রথম দর্শনের উৎপত্তি হয়েছে বিস্ময় থেকে। দর্শনের উৎপত্তি বিস্ময়, ওয়ান্ডার। কিরকম দেখো, আমরা একটু আগে বলেছিলাম যে গ্রীসের আয়নের অধিবাসী, কার নাম বলেছিলাম? আয়নের অধিবাসীর নাম হচ্ছে থেলিস। থেলিস কি বলেছিলেন না, পৃথিবী সৃষ্টির আদি উপাদান হলো অব বা জল। এই যে তিনি কথাটা বলেছিলেন, এই কথাটার মধ্যে কিন্তু তার একটা বিস্ময়ের ভাবনা থেকে তিনি এটা বলেছিলেন। এবং গ্রিক দার্শনিক প্লেটোও বললেন যে বিস্ময় থেকে দর্শনের শুরু। কিরকম না, ফিলোসফি বিগান ইন ওয়ান্ডার। আমরা এই প্রকৃতির ক্রোড়ে জন্মগ্রহণ করার পর থেকেই আমরা এই বিচিত্র প্রকৃতির যে রূপরেখা, উত্তুঙ্গ পাহাড়, সমুদ্রের ফেনিল জলরাশি, আকাশে রাত্রি, সমুদ্রে আকাশে নক্ষত্র খচিত যে আকাশ, এবং জোয়ার ভাটার আনাগোনা, প্রতি মুহূর্তে ঋতু পরিবর্তন, এই যে প্রকৃতির যে প্রতি মুহূর্তে একটা জাগতিক যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে মানুষের মনে একটা বিস্ময় জেগেছে, এবং বিস্ময়ের ফলে শুরু হয়েছে একটা চিন্তা, সেই চিন্তা থেকে শুরু হয়েছে দর্শনের শুরু। অর্থাৎ গ্রিক দার্শনিক প্লেটো বললেন যে বিস্ময় থেকে দর্শনের শুরু, অর্থাৎ ফিলোসফি বিগান ইন ওয়ান্ডার। নাম্বার 2, দর্শনের উৎপত্তি হচ্ছে সংশয় থেকে। সংশয়, ডাউটফুল, ডাউট, সংশয়। যে কোনো দার্শনিকই যিনি চিন্তা ভাবনা করেন, তিনি নির্বিচারে সমস্ত বিষয়কে মেনে নিতে পারেন না। অর্থাৎ যে কোনো বিষয়কে মেনে নেওয়ার পেছনে তার সংশয় রয়েছে। অর্থাৎ কোনো কিছু বিষয়কে বিচার বিবেচনা না করে সেটাকে স্বীকার করে নিতে দার্শনিকের একটা প্রচন্ড বাধা রয়েছে। পাশ্চাত্য দর্শনে রেনে ডেকার্ট হলেন দর্শনের জনক। তিনি বললেন যে সংশয় থেকেই দর্শনের শুরু। তিনি বললেন ফিলোসফি বিগান ইন ডাউট। তিনি বললেন এই জগতের সমস্ত বিষয়কে কিন্তু সন্দেহ করা যায়, কিন্তু নিজের অস্তিত্বকে কিন্তু আর সন্দেহ করা যায় না। তিনি বললেন আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, কজিটো অর্গো সাম। অর্থাৎ সমস্ত কিছুর প্রতি কিন্তু সন্দেহ করা যায়, নিজের প্রতি কিন্তু আর সন্দেহ করা যায় না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ফিলোসফি বিগান
ইন ডাউট, অর্থাৎ সংশয় থেকে দর্শনের শুরু। পরের পয়েন্ট, উপযোগিতা বোধ থেকে দর্শনের শুরু। আধুনিক পাশ্চাত্য দার্শনিক উইলিয়াম জেমস বলেছেন উপযোগিতা বোধ থেকে দর্শনের সৃষ্টি হয়েছে। মানুষের জীবনে দুরকম মূল্য রয়েছে, এক হচ্ছে শতমূল্য, এক হচ্ছে পরতমূল্য। শতমূল্যতে কি না, শতমূল্য হচ্ছে শত নিবেদিত, মানে নিজের উপরে নিবেদিত, যেখানে চিন্তার উৎকর্ষ, বোধের পূর্ণতা, শুভাশুভ বিচার সবকিছু রয়েছে। এছাড়া জীবন হচ্ছে অসার্থক, অর্থাৎ এর মধ্য থেকেই দার্শনিক ভাবনা প্রস্ফুটিত হয়েছে। এছাড়া যে ব্যবহারিক প্রয়োজনবোধ, এই ব্যবহারিক প্রয়োজনবোধ থেকেও কিন্তু দর্শনের সৃষ্টি হয়েছে। আমরা যদি সে আদিম কাল থেকে তাকিয়ে দেখি, সেই আদিম মানুষ দিনের পর দিন তাদের ভাবনা চিন্তার প্রসার ঘটিয়ে পশুপালন থেকে আগুন জ্বালা থেকে চাষবাস থেকে একটার পর একটা তারা নতুন যুগের সূচনা করেছে। এর থেকে প্রমাণিত হয়েছে যে মানুষ তার ব্যবহারিক প্রয়োজন বোধেও কিন্তু দর্শনের সৃষ্টি হয়েছে। পরের পয়েন্ট, জীবন ও অভিজ্ঞতা থেকে দর্শনের উৎপত্তি। তো জীবন ও অভিজ্ঞতা থেকে দর্শনের উৎপত্তি সম্পর্কে আমরা কার্ল মার্ক্সের একটা মতবাদ দিয়ে বলবো। কার্ল মার্ক্স যে কমিউনিজমের কথা বলেছেন, সমভোগের কথা বলেছেন, সেখানেও কিন্তু দার্শনিক তত্ত্ব প্রকটিত হয়েছে। তিনি কি বলেছেন না, বুর্জোয়ার প্রলিতারিয়েট, অর্থাৎ ধনী এবং গরিব বা ধনী এবং দরিদ্র, এই শ্রেণীটাকে তিনি এক করে দিতে চেয়েছেন, অর্থাৎ সমভোগবাদ সবার মধ্যে সমান করে দিতে চেয়েছেন। শ্রেণীহীন সমাজ ব্যবস্থা তিনি যে চিন্তা ভাবনা, এর মধ্যে একটা দার্শনিক ভাবনা প্রকটিত হয়েছে, বা এখানে একটা দর্শনের চিন্তা প্রকাশ পেয়েছে। জাপল সার্ত্রে তিনিও কিন্তু অস্তিবাদী, তিনিও কিন্তু দার্শনিক যে ভাবনা সেখানেও বলেছেন অস্তিত্ব সারধর্মের পূর্বগামী, অর্থাৎ অস্তিত্বই হচ্ছে মুখ্য, সারধর্ম হচ্ছে গৌণ। এই জন্যে আমরা একটা কথা বলতে পারি, প্রত্যেক মানুষই কিন্তু, অর্থাৎ আমরা যা কিছু দেখলাম সব বিষয়ের মধ্যে কিন্তু জগৎ ও জীবন সম্পর্কে একটা সামগ্রিক আলোচনা বা সামগ্রিক বিষয় কিন্তু প্রত্যেকেই আলোচনা করেছেন। এরপরে আমরা চলে যাব কি দর্শনের বিষয় সম্পর্কে বা দর্শনের স্বরূপ সম্পর্কে কয়েকজন পাশ্চাত্য দার্শনিকের সংক্ষিপ্ত মতামত। নাম্বার 1, প্লেটো দর্শনের স্বরূপ সম্পর্কে কি বলেন না, প্লেটো বলেন আমাদের জগৎ হচ্ছে দুটি, এক হচ্ছে অবভাস অ্যাপিয়ারেন্স, আর আরেকটা হচ্ছে কি না বস্তু স্বরূপ, যাকে বলা হচ্ছে রিয়েলিটি। অর্থাৎ অবভাস মানে হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, আর রিয়েলিটি মানে হচ্ছে কি, এটা হচ্ছে অতীন্দ্রিয় জগৎ। এবং এই অতীন্দ্রিয় জগৎকে তিনি বলেছেন পরম সত্তা, সার্বিক, অপরিবর্তনীয়, এবং এই অতীন্দ্রিয় জগৎকে তিনি সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন, যাকে অধিবিদ্যা নামকরণ করা হয়েছে। এরপরে আমরা যাব অ্যারিস্টটলের কথা। তোমরা দেখো ফিলোসফিতে প্রচুর দার্শনিকের নাম পাবে, তবু আমি কয়েকটা নাম বলে দিচ্ছি এবং তাদের মতামতটা বলে দিচ্ছি। অ্যারিস্টটল কে না প্লেটোর শিষ্য বা প্লেটোর ছাত্র ছিলেন। তিনি প্লেটোর এই অধিবিদ্যা তত্ত্ব বা পরম তত্ত্ব বা অতীন্দ্রিয় তত্ত্বকেই কিন্তু তিনি মেনে নিয়ে তিনি তার দার্শনিক আলোচনার সূত্রপাত ঘটিয়েছিলেন। ইম্মানুয়েল কান্টের কথা বলবো, দার্শনিক কান্ট কি বললেন? কান্ট তার অভিজ্ঞতাবাদের দ্বারা দর্শনের সূচনা করেছিলেন। তিনি বলেছিলেন দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান এবং তার সমালোচনা। তিনি তার ক্রিটিক অফ পিওরিটির গ্রন্থে দেখিয়েছেন যে জ্ঞানের উপাদান আসে অভিজ্ঞতা থেকে, আর বুদ্ধি থেকে আসে জ্ঞানের আকার, এবং এই যে বুদ্ধি থেকে এবং অভিজ্ঞতা থেকে এই আকার ও উপাদান মিশ্রিত হয়ে আমাদের মধ্যে জ্ঞান সৃষ্টি হয়। তিনি পরবর্তীকালে প্রমাণ করেছিলেন জ্ঞান এবং অভিজ্ঞতা এবং বুদ্ধির সংমিশ্রণে তৈরি হয় বিচারবাদ। পরবর্তী রাসেলের মতে বিজ্ঞানের গবেষণার স্বার্থে দেশ, কাল, কার্যকারণ তত্ত্ব, দ্রব্য ইত্যাদি প্রত্যয়গুলি বিজ্ঞান বিনা বিচারে তাদের স্বীকার করে নেয়। দর্শনের কাজ হলো কি না এই প্রত্যয়গুলির যৌক্তিকতা বিচার করা। তাহলে দেখো আমরা মোটামুটি প্লেটোর নাম শুনলাম, অ্যারিস্টটলের নাম শুনলাম, কান্টের নাম শুনলাম, রাসেলের নাম শুনলাম, আর একটা নাম দেবো দিয়ে ক্লাসটা শেষ করব, যৌক্তিক প্রত্যক্ষবাদী এ জে এয়ার কি বললেন না দর্শন হলো ভাষার সমালোচনা।
ভাষা বিশ্লেষণের মাধ্যমেই জগৎ ও জীবনের ব্যাখ্যা সম্ভব। এরকম প্রচুর দার্শনিকের মতামত রয়েছে, তবু সংক্ষিপ্তভাবে কয়েকটি প্রখ্যাত দার্শনিকের তত্ত্ব কথা বা দর্শনের স্বরূপ সম্পর্কে আমরা কথা তুলে ধরলাম। যাই হোক, দর্শন সম্পর্কে আমার মনে হয় তোমাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম, বা দর্শনের যে স্বরূপ বা দর্শন কি, দর্শনের সৃষ্টি, সব বিষয়ে তোমাদেরকে যতটুকু আমি অবগত করতে পারলাম সেটুকুই। যদি ভালো লাগে আমাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে এবং অপরকে শেয়ার করার জন্যে অবশ্যই চেষ্টা করবে এবং লাইক দেবে, এবং যদি কোনো রকম কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানিয়ে দেবে। আজকের মতো একাদশ শ্রেণীর এই ক্লাস শেষ করছি। পরবর্তী একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে দর্শনের শাখা, এবং পরবর্তী দিনে দ্বাদশ শ্রেণীরও লজিক বিষয়ের ক্লাস শুরু হবে যুক্তি। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুখে থেকো, এবং আজকের এই শিক্ষক দিবসের দিনে আমার সমস্ত প্রাক্তন, বর্তমান এবং এই চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আমার শুভাশিস, অভিনন্দন এবং ভালোবাসা। শেষ করলাম।